মাধ্যমিক 2024-এ যারা পরীক্ষা দেবে তোমরা প্রস্তুতির জন্য এবিটি এর মাধ্যমিক টেস্ট পেপারটাকে প্র্যাকটিস করা শুরু করেছো। সেই টেস্ট পেপার থেকে আমরা ইংরেজির পেজগুলো আলোচনা করব। তো ইংরেজি কত কত পেজে আছে আগে দেখে নেব। ইংরেজির পেজ নাম্বারগুলো এখানে দেওয়া আছে 22, 72, 104, 127, 154, 175, এমনি করে অনেকগুলো পেজ নাম্বার দেওয়া আছে। আজকে আমরা আলোচনা করব পেজ নাম্বার 104, 104, এই পেজ নাম্বারটা আলোচনা করব। এর আগের দুটো পেজের ভিডিও পূর্ণাঙ্গ আলোচনা আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা চাইলে ভিজিট করে প্লেলিস্টকে ক্লিক করো, ক্লাস 10-এর ভিডিওগুলো বার করো, দেখবে সেখানে তোমাদের প্রয়োজনীয় ভিডিও পেয়ে যাবে। আমরা পুরো পেজটাই আলোচনা করব, সিন, আনসিন, গ্রামার এবং রাইটিং স্কিল। তাই ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটাই মন দিয়ে দেখবে। আমরা এসে গেছি পেজ নাম্বার 104-এ। এখানে একটা একের দাগে সিন দেওয়া আছে, অ্যাজ হি এন্টার দ্য স্কুল গেট অ্যান আইডিয়া অকার টু হিম, মানে এটা স্বামীনাথনের গল্প ফাদার্স হেল্প লেসন নাম্বার 1। ওখান থেকে একটা প্যাসেজ দিয়েছে, প্যাসেজটা পড়তে হবে এবং প্রশ্ন উত্তর করতে হবে। তো সিনটা তোমাদের সকলে পড়া আছে, আমি সিনটা পড়ছি না, সরাসরি প্রশ্ন উত্তরে যাচ্ছি। এর আগে কিছু এমসিকিউ দেওয়া আছে। স্বামী ফাউন্ড দ্যাট স্যামুয়েল ওয়াজ টিচিং। স্বামী যখন স্কুলে পৌঁছালো সে দেখলো যে স্যামুয়েল তখন পড়াচ্ছেন। কি পড়াচ্ছেন? অ্যারিথমেটিক, পাটিগণিত পড়াচ্ছেন, অপশন নাম্বার 3। আর বি দাগে স্বামী সেড দ্যাট হি ওয়াজ সাফারিং ফ্রম এ। স্বামী বলেছিল স্যারকে যে তার নাকি ড্যাশ কষ্ট ছিল, মানে সে কিসে ভুগছিল। উত্তর হচ্ছে তার মাথা যন্ত্রণা করেছিল, হেডেক হয়েছিল, অপশন নাম্বার 2, হেডেক। আর সি দাগে হোয়েন স্যামুয়েল লার্ন দ্যাট স্বামীজ ফাদার হ্যাড সেন্ট হিম টু স্কুল। যখন স্যামুয়েল স্যার জানতে পারলেন যে স্বামীর বাবা স্বামীনাথনকে স্কুলে পাঠিয়েছেন, তখন এই কথা শুনে স্যারের রিয়াকশন কী হয়েছিল? না তিনি তখন স্বামীনাথনের বাবার প্রশংসা করেছিলেন, অপশন নাম্বার 1, প্রেজড হিম। ডি দাগে স্বামী গেস্ট দ্যাট স্যামুয়েল গট ভেরি অ্যাংরি হোয়েন হি চেকড। স্বামীনাথন অনুমান করেছিল যে স্যামুয়েল স্যার খুব রেগে যান যখন তিনি ড্যাশ চেক করেন। কি চেক করেন? না যখন তিনি হোমওয়ার্ক চেক করেন, বাড়ির কাজ চেক করেন, অপশন নাম্বার 4, হোমওয়ার্ক। ই দাগে আছে দ্যাট ডে স্যামুয়েল সারপ্রাইজিংলি। আর ওই দিন স্যামুয়েল স্যারকে ভীষণভাবে অবাক করার মতো করে খুবই ভদ্র শান্ত দেখাচ্ছিল, লুকিং কোয়াইট জেন্টেল। এখানে আমরা অপশানে বলবো অপশন নাম্বার 1, বিহেভড ওয়েল। সেদিন স্যামুয়েল স্যার খুব ভালো ব্যবহার করছিলেন, এরকমটা অনুমান করেছিল স্বামীনাথন। এবারে বি দাগে আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচে 3খানা সেন্টেন্স দেওয়া আছে, প্রতিটা বাক্য ইনকমপ্লিট অবস্থায় আছে, বাক্যগুলোকে কমপ্লিট করতে হবে টেক্সট থেকে তথ্য নিয়ে। দ্য আইডিয়া অকার টু স্বামী ওয়াজ দ্যাট। যে আইডিয়াটা স্বামীনাথনের মাথায় এসেছিল সে আইডিয়াটা কী ছিল? না সে চিঠিখানা দেবে ক্লাসের শেষে, মানে 4:30টার সময়, যখন স্কুল শেষ হবে তখন সে চিঠিখানা ডেলিভার করবে। তো আমরা দ্যাটের পরে শূন্যস্থানে লিখব হি উড ডেলিভার দ্য লেটার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। এটা একদম প্যাসেজের প্রথম লাইনে পেয়ে যাবে। আমরা লিখব হি উড ডেলিভার দ্য লেটার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। আর 2-এর দাগে যে স্বামী থট দ্যাট স্যামুয়েল ডিড নট নো। স্বামী ভাবলো যে স্যামুয়েল স্যার জানতেন না। কি জানতেন না? যে স্বামীনাথনের বাবা উনার জন্য কি করেছেন। তো আমরা উত্তরে লিখব হোয়াট স্বামীনাথনস ফাদার হ্যাড ডান ফর স্যামুয়েল, মানে স্বামীনাথনের বাবা স্যামুয়েলের জন্য কি করেছেন। 3-এর দাগে যে স্বামী হ্যাড নেভার মেট। স্বামী কখনো সাক্ষাৎ করেনি এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, মানে স্যামুয়েলের মতো এত ভালো মানুষকে সে জীবনে এর আগে কোনোদিন দেখেনি। এবারে সি দাগে আছে কমপ্লিট দ্য ফলোয়িং চার্ট। এখানে একটা চার্ট দিয়েছে, সেটাও ফিল আপ করতে বলেছে। একদিকে স্টেটমেন্ট আছে, একদিকে রিজন আছে। স্টেটমেন্ট মানে বক্তব্য বা ফলাফল, আর রিজন মানে কারণ। প্রথমটা কারণের ঘরে দেওয়া আছে স্যামুয়েল মাইট ডু সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে টু জাস্টিফাই দ্য লেটার। স্যামুয়েল অবশ্যই কিছু একটা করবেন সারাদিনের মধ্যে যেটা চিঠিকে সমর্থন করবে। এর ফলে কি হলো? না স্বামীনাথন সিদ্ধান্ত নিল যে চিঠিখানা সে দিনের শেষে দেবে। তাহলে স্বামীনাথন ডিসাইডেড দ্যাট হি উড ডেলিভার দ্য লেটার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। এটা আমরা স্টেটমেন্টে ঘরে লিখব। আর 2-এ দেখে যে স্যামুয়েল ওয়াজ ইমপ্রেসড। স্যামুয়েল স্যারকে প্রচণ্ড ইমপ্রেসড দেখালো। এর কারণ কি? না স্বামীনাথনের বাবা স্বামীনাথনকে স্কুলে পাঠিয়েছিলেন। তাহলে স্বামীনাথনস ফাদার সেন্ট স্বামী টু স্কুল। এবার 2-এর জায়গাটা পোয়েম দিয়েছে, ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওকুড, মানে এটা মাই ওন ট্রু ফ্যামিলি থেকে নেওয়া, লেসন নাম্বার 4। আমি কবিতাটা পড়ছি না, তোমাদের সকলের পড়া আছে, আমি সরাসরি প্রশ্ন উত্তরে যাচ্ছি। এর আগে কিছু এমসিকিউ দেওয়া আছে। দ্য পোয়েট অফ দ্য পোয়েম ইজ, এই কবিতার কবির নাম কি? উত্তর হচ্ছে টেড হিউজেস, অপশন নাম্বার 2। আর বি দাগে দ্য পোয়েট এন্টার দ্য ওক উড, কবি ওক বনে প্রবেশ করেছিলেন কিভাবে? না ক্রিপিং, হামাগুড়ি দিয়ে প্রবেশ করেছিলেন, অপশন নাম্বার 2, ক্রিপিং। আর সি দাগে কোশ্চেন আছে ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, আপনি চোখের পলকে ফেলেন না বা দৃষ্টি তুলে তাকান না। এই কথা নির্দেশ করে মানুষের উদাসীনতাকে, ইনডিফারেন্স। তুমি রাস্তায় যেতে যেতে একটা লোকের দিকে তাকিয়েও তাকালে না, পাশ কাটিয়ে চলে গেলে, তার মানে কি তোমার মধ্যে ইনডিফারেন্স রয়েছে, মানে ইন্টারেস্ট না থাকাটা বা উদাসীনতা, অপশন নাম্বার 1, ইনডিফারেন্স। আর ডি দাগে আছে দ্য ওক ট্রিজ ক্লেম টু বি দ্য পোয়েটস, এই ওক গাছগুলো দাবি করছিল তারা কবির কে? না তারা কবির সত্যিকারের নিজের পরিবারের সদস্যরা, অপশন নাম্বার 4, ওন ফ্যামিলি মেম্বার্স।
এবার বি দাগে দুখানা কোশ্চেন আছে। একের দাগে হোয়াট ডিড দ্য পোয়েট সি হোয়েন দ্য ওল্ড লেডি ওপেন্ড আপ হার লিটল ব্যাগ। যখন সেই বুড়ি মহিলাটা তার নিজের ব্যাগটা খুলেছিল তখন কবি কি দেখতে পেয়েছিলেন? না, কবি তখন দেখতে পেয়েছিলেন নিজেকে বাঁধা অবস্থায় একটা খুঁটির সঙ্গে, আর একটা অদ্ভুত প্রজাতি তার দিকে তাকিয়ে আছে। তাহলে আমরা লিখবো দ্য পোয়েট স হিমসেলফ টাইড, TIED, টাইড টু এ স্টেক, STAKE, স্টেক, অ্যান্ড এ স্ট্রেঞ্জ ট্রাইব ওয়াজ সারাউন্ডিং অ্যাট হিম, মানে একটা অদ্ভুত প্রজাতি তাকে ঘিরে রেখেছিল। আর দুইয়ের দেখা গেছে আই কেম টুয়াইস অ্যাওয়েক, আমি দুবার জেগে উঠলাম। এখানে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য টুয়াইস অ্যাওয়েক হেয়ার? এই টুয়াইস অ্যাওয়েক এই কথার মিনিংটা কি? আমরা অনেক সময় রাস্তায় যেতে যেতে কোনো একটা অদ্ভুত দৃশ্য দেখলাম, প্রথমবারে দেখে চোখটা ঘুরিয়ে নিলাম, আবার আমাদের কাছে অবাক লাগলো বলে আমরা সেকেন্ড টাইম আবার ঘুরে তাকাই, এই জিনিসটাকে বলে টুয়াইস অ্যাওয়েক। তো এটাকে আবার মিনিং লিখতে বলেছে, মানে এই জিনিসটা ব্যাখ্যা করে লিখতে বলেছে। তো আমরা উত্তর লিখবো হোয়েন উই সি এ স্ট্রেঞ্জ থিং, কমা, উই লুক অ্যাট দ্য থিং এগেন। তো দিস ইজ কল্ড টুয়াইস অ্যাওয়েক। এবার একটা আনসিন দিয়েছে, পড়ছি, মন দিয়ে শোনো। কলকাতা থেকে লেখা হচ্ছে 18 এপ্রিল, অ্যাজ দ্য মার্কারি লেভেলস ইন দ্য সিটি হভার অ্যারাউন্ড 40 ডিগ্রিজ, অথরিটিজ অ্যাট জুওলজিক্যাল গার্ডেন আলিপুর হ্যাভ ইমপ্লিমেন্টেড এ নাম্বার অফ সামার কেয়ার মেজার্স টু বিট দ্য হিট অ্যান্ড কিপ দ্য অ্যানিম্যালস ইন দ্য এনক্লোজার্স অ্যাজ কমফোর্টেবল অ্যাজ পসিবল। তো কলকাতা শহরে কথা বলা হচ্ছে, কলকাতা শহরে মার্কারি লেভেল ইন দ্য সিটি, মানে গোটা শহরে পারদের মাত্রা যেই হবার অ্যারাউন্ড 40 ডিগ্রি, মানে 40 ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করলো, মানে কি প্রচণ্ড গরম পড়েছে। পারদের মাত্রা বলতে থার্মোমিটারে পারদের মাত্রা যখন 40 ডিগ্রিকে ছুঁতে যায় বা ছুঁতে চললো, অথরিটিজ আর দ্য জুওলজিক্যাল গার্ডেন আলিপুর, আলিপুরে যে চিড়িয়াখানা রয়েছে সেখানকার কর্তৃপক্ষরা তারা কিন্তু কার্যকরী করেছে বেশ কয়েকটা গরম নিরোধক ব্যবস্থা, যাতে গরমকে নিয়ন্ত্রণ করা যায়, টু বিট দ্য হিট, এই গরমকে নিয়ন্ত্রণ করার জন্য, অ্যান্ড কিপ দ্য অ্যানিম্যালস ইন দ্য এনক্লোজার্স, এবং সেই চিড়িয়াখানায় বেড়ার মধ্যে থাকা প্রাণীগুলোকে অ্যাজ কমফোর্টেবল অ্যাজ পসিবল, যতটা আশ্বস্ত রাখা যায়। এনক্লোজার্স হ্যাভ আর্টিফিশিয়াল ওয়াটার পুলস ইন দেম, ওই প্রাণীর, ওই পশু প্রাণীদেরকে রাখার জন্য যে বেড়াগুলো আছে তার মধ্যে কৃত্রিমভাবে কিছু জলাধার নির্মাণ করা হয়েছে ফর অ্যানিম্যালস, প্রাণীদের জন্য, টু ড্রেঞ্চ অ্যান্ড সাবমার্জ, যাতে তারা নিজেদেরকে ভেজাতে পারে এবং ডুবে থাকতে পারে। ওয়ান্স দ্য ওয়াটার গেটস হট, একবার যখন জলগুলো গরম হয়ে যাচ্ছে, দ্য পুলস আর রিফিল্ড, ওই জলাধারগুলোকে আবার পুনরায় জল দিয়ে ভর্তি করা হচ্ছে। দ্য অথরিটিজ হ্যাভ ইনস্টলড মোর স্প্রিংকলার্স হুইচ আর ইউজ টু ব্যাথ দেম মাল্টিপল টাইমস থ্রু আউট দ্য ডে, চিড়িয়াখানা কর্তৃপক্ষ বেশ কিছু ওই জল ছিটিয়ে দেওয়ার মেশিনগুলো লাগিয়েছে, যেগুলোকে ওই প্রাণীগুলোকে চান করাতে কাজে লাগানো হচ্ছে বেশ কয়েকবার সারাদিনের মধ্যে। ক্রোকোডাইলস ক্যান অ্যাডজাস্ট দেয়ার বডি টেম্পারেচার্স অ্যাকর্ডিংলি উইথ দেয়ার সারাউন্ডিংস, কুমিরের একটা অদ্ভুত ক্ষমতা আছে, তারা কিন্তু পরিবেশের উষ্ণতার সঙ্গে নিজের শরীরের উষ্ণতাকে কিন্তু খাপ খাওয়াতে পারে। দে হ্যাভ বিন স্টেইং ইন দ্য ওয়াটার মোস্ট অফ দ্য টাইম, তো তারা কিন্তু জলেই বেশিরভাগ সময়টা কাটায়, তোমরাও জানো। ফ্যানস হ্যাভ বিন ইনস্টলড ইন দ্য রেপটাইলস এনক্লোজার, আর সরীসৃপরা যে বেড়ার মধ্যে থাকবে, মানে সরীসৃপ বলতে সাপ, গিরগিটি, টিকটিকি, এরা যে এনক্লোজারের মধ্যে থাকবে সেখানে ফ্যান লাগানোর ব্যবস্থা করা হয়েছে। অ্যানিম্যালস হু রিকোয়ার এ কুলার এনভায়রনমেন্ট, আর সেই সমস্ত প্রাণীরা যাদের ঠান্ডা পরিবেশের দরকার হয়, লাইক ক্যাঙ্গারুর মতো প্রাণীরা, হ্যাভ এয়ার কুলার্স ইনসাইড দেয়ার এনক্লোজার্স, তাদের এনক্লোজারের মধ্যে মানে থাকার জায়গার মধ্যে এয়ার কুলার লাগানো হয়েছে, এসি মেশিনের কাজ করবে সেগুলো। এ ভ্যারাইটি অফ বার্ড কেজেস ইনক্লুডিং দোজ ফর ক্যাসোওয়ারিস, ম্যাকাউস অ্যান্ড লাভ বার্ডস, কয়টা পাখির নাম দিয়েছে। এরকম বিভিন্ন ধরনের পাখির যে খাঁচাগুলো আছে সেখানে কিন্তু হ্যাভ বিন কভার্ড উইথ শেডস, সেই খাঁচাগুলোর উপরে কিন্তু ছায়ার ব্যবস্থা করা হয়েছে। মেজর চেঞ্জেস হ্যাভ অলসো বিন ব্রট ইন দ্য ডায়েট অফ দ্য অ্যানিম্যালস, প্রাণীদের খাবারের মধ্যেও বিশাল পরিবর্তন আনা হয়েছে। সিম্পাঞ্জিজ আর বিং গিভেন লস্যি অ্যান্ড বেল, সিম্পাঞ্জি থেকে লস্যি এবং বেলের শরবত এগুলো খাওয়ানো হচ্ছে। দ্য বার্ডস আর ফেড এ ভ্যারাইটি অফ সামার ফ্রুটস উইথ হাই ওয়াটার কন্টেন্ট লাইক ওয়াটারমেলনস, আর পাখিদেরকে বিভিন্ন রকমের রসালো ফল গরমকালে যেগুলো হয় সেগুলো খাওয়ানো হচ্ছে, যার মধ্যে জলের ভাগটা বেশি, যেমন তরমুজ, এই সমস্ত ফল খাওয়ানো হচ্ছে। দ্য বিগ ক্যাটস আর আন্ডার দ্য সুপারভিশন অফ ভেটেরিনারিয়ানস অ্যান্ড দ্য অ্যামাউন্ট অফ মিট ইন দেয়ার ডায়েট ইজ বিং রিডিউসড অর অল্টার, আর উল্টো দিকে বিগ ক্যাট বলতে বাঘ, সিংহ, এদের কথা বলা হচ্ছে। সে বাঘেদেরকে যে রাখা হয়েছে তাদেরকে পশু চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছে এবং তাদের মাংসের পরিমাণটাও কমিয়ে আনা হচ্ছে অথবা পরিবর্তন করা হচ্ছে। দ্য ইন্ডিয়ান ব্ল্যাক বিয়ার্স আর গিভেন এ স্পেসিফিক মিক্সচার অফ কার্ড অ্যান্ড রাইস বিকজ দে আর হেয়ারি হিট সেন্সিটিভ ক্রিয়েচার্স, আর ভারতীয় কালো রঙের যে ভালুকগুলো তাদেরকে বিশেষ এক ধরনের মিশ্রণ করে খাবার দেওয়া হচ্ছে, দই এবং ভাত মিশিয়ে, কারণ তারা প্রচণ্ড লোমশযুক্ত হয় এবং তারা প্রচুর ওই গরমের দিকে সংবেদনশীল প্রাণী হয়, মানে গরমকে তারা সহ্য করতে পারে না। এটা অ্যাডাপ্টেড ফ্রম অ্যান আর্টিকেল পাবলিশড ইন দ্য স্টেটসম্যান ডেটেড 19 এপ্রিল 2023, 2023 সালে 19 এপ্রিল স্টেটসম্যানে এই আর্টিকেলটা প্রকাশিত হয়েছিল, সেখান থেকে এই আনসিনটা আমাদের নেওয়া হয়েছে। আমরা এ দাগে মাল্টিপল চয়েসে যাব।
এমসিকিউতে যাব, দ্য টেম্পারেচার অফ দ্য কলকাতা রাইজেস অ্যারাউন্ড। তো কলকাতা টেম্পারেচার রাইজ করে মানে বেড়ে গিয়ে প্রায় কত ডিগ্রিতে পৌঁছালো, না প্রায় 40 ডিগ্রিতে পৌঁছালো, 40 ডিগ্রি। সি, অপশন নাম্বার সি, 40 ডিগ্রি। আমরা 2-এর দাগে যাবো, দে আর পুলস ইন দ্য এনক্লোজার্স ফর দ্য অ্যানিম্যালস টু, মানে ওই প্রাণীদের বেড়ার মধ্যে কৃত্রিমভাবে জলাধার তৈরি করা হয়েছে কি জন্য, যাতে তারা নিজেদেরকে ভেজাতে পারে এবং অর্ধেকটা জলে ডুবে থাকতে পারে। অপশন নাম্বার বি, ড্রেঞ্চ অ্যান্ড সাবমার্জ। আর 3-এর দাগে আছে মোস্ট অফ দ্য টাইম ক্রোকোডাইলস হ্যাভ বিন, আর অধিকাংশ সময় কুমিরদেরকে কি অবস্থা দেখা যায়, না তারা কিন্তু জলেই থাকে, স্টেইং ইন দ্য ওয়াটার, জলে তারা থাকে, এটাই বেশিরভাগ সময় দেখা যায়। অপশন নাম্বার এ। আর 4-এর দাগে ফ্যানস হ্যাভ বিন ইনস্টলড ইন দ্য এনক্লোজার্স, আর পাখা লাগানো হয়েছে কাদের বেড়ার মধ্যে বা কাদের খাঁচার মধ্যে, উত্তর হচ্ছে স্নেক্স, সাপেদের। টেক্সটে বলা আছে রেপটাইলস, সরীসৃপ, তো সরীসৃপ তো এখানে অপশানে নেই, আমরা স্নেক্স এই অপশানে যাব। সাপেদের আশ্রয়ে ফ্যান লাগানো হয়েছে, অপশন নাম্বার সি। আর সিম্পাঞ্জিজ আর বিং সার্ভড, আর সিম্পাঞ্জিকে কী খেতে দেওয়া হচ্ছে, না উত্তর হচ্ছে লস্যি, বেল, এগুলো খেতে দেওয়া হচ্ছে, অপশন নাম্বার ডি, বেল অ্যান্ড লস্যি। আর 6-এর দাগে দ্য বার্ডস আর গিভেন, আর পাখিদেরকে দেওয়া হচ্ছে কী খেতে, না উত্তর হচ্ছে রসালো ফল, যে সমস্ত ফলে জলের ভাগটা বেশি ওই সমস্ত ফল দেওয়া হচ্ছে, অপশন নাম্বার এ, জুসি ফ্রুটস। এবার বি দাগে ট্রু ফলস আছে, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। 1-এর দাগে দ্য জু অথরিটিজ হ্যাভ টেকেন মেজার্স টু মেক দ্য এনভায়রনমেন্ট কমফোর্টেবল ফর দেমসেলভস, চিড়িয়াখানা কর্তৃপক্ষ বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে যাতে তাদের নিজেদেরকে যতটা সম্ভব কমফোর্টেবল রাখা যায়। কতটা ভুল, তারা নিজের জন্য ভাবেনি, পশু প্রাণীকে কতটা কমফোর্টেবল রাখা যায় তার জন্য তারা ব্যবস্থা গ্রহণ করেছে। আমরা ফলস লিখবো, এফ দিলাম। আর সাপোর্টিং স্টেটমেন্ট হবে, এই বাক্যটা হবে কিপ দ্য অ্যানিম্যালস ইন দ্য এনক্লোজার্স অ্যাজ কমফোর্টেবল অ্যাজ পসিবল। এই কিপ দ্য অ্যানিম্যালস থেকে পসিবল অব্দি তুলে দেবে, এটা সাপোর্টিং স্টেটমেন্ট 1। আর 2-এর দাগে আছে দ্য অ্যানিম্যালস আর অ্যালাউড টু শাওয়ার দেমসেলফ মাল্টিপল টাইমস, প্রাণীদেরকে অনুমতি দেওয়া হচ্ছে, তাদেরকে বিভিন্নভাবে চান করতে বলা হচ্ছে, যে বেশ কয়েকবার, অনেকবার, যাতে তারা সারাদিনে চান করতে পারে, মাল্টিপল টাইমস। অবশ্যই ঠিক বলবো, ট্রু লিখবো। আর সাপোর্টিং স্টেটমেন্ট হবে দ্য অথরিটিজ হ্যাভ ইনস্টলড মোর স্প্রিংকলার্স হুইচ আর ইউজ টু ব্যাথ দেম মাল্টিপল টাইমস থ্রু আউট দ্য ডে। দ্য অথরিটিজ থেকে শুরু করে দ্য ডে অবধি লিখে দেবে, এটা সেকেন্ড সাপোর্টিং স্টেটমেন্ট। আর 3-এর দাগে আছে এয়ার কুলার্স হ্যাভ বিন ইনস্টলড আউটসাইড দ্য এনক্লোজার্স অফ দ্য ক্যাঙ্গারুজ, ক্যাঙ্গারুজদের যে আশ্রয়টা তার বাইরে গিয়ে এয়ার কুলার লাগানো হয়েছে, কথাটা ভুল, তাদের আশ্রয়ের ভেতরে লাগানো হয়েছে, বাইরে নয়। আমরা ফলস, এফ লিখবো। সাপোর্টিং হবে এই লাইক ক্যাঙ্গারুজ হ্যাভ এয়ার কুলার্স ইনসাইড দেয়ার এনক্লোজার্স, তা লাইক ক্যাঙ্গারুজ থেকে শুরু করে এনক্লোজার্স অবধি, এটা লিখে দেবে, তোমাদের থার্ড সাপোর্টিং স্টেটমেন্ট হয়ে যাবে। এবার সি দাগে 4খানা কোশ্চেন দেওয়া আছে। 1-এর দাগে হোয়াট মেজার্স হ্যাভ বিন টেকেন ফর দ্য অ্যানিমালস টু মেক দেমসেলফ ওয়েট, পশুদেরকে যাতে ভিজিয়ে রাখা যায় তার জন্য কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে। তো আমরা বলবো পশুদেরকে ভিজিয়ে রাখার জন্য যে যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেগুলো সবই কিন্তু আমাদের সেকেন্ড প্যারায় বলা আছে। এনক্লোজার্স হ্যাভ আর্টিফিশিয়াল ওয়াটার পুলস ইন দেম ফর দ্য অ্যানিমালস টু ড্রেঞ্চ অ্যান্ড সাবমার্জ, পশুদেরকে ভিজিয়ে নেওয়ার জন্য বা ডুবিয়ে রাখার জন্য কৃত্রিমভাবে জলাধার নির্মাণ করা হয়েছে। আর একবার যখন জল গরম হয়ে যাচ্ছে তখন পুলগুলোকে আবার পুনরায় জল দিয়ে ভর্তি করা হচ্ছে। আর কর্তৃপক্ষ বেশ কটা স্প্রিংকলার মানে জল ছিটিয়ে দেওয়ার যন্ত্র কিনে এনেছে, সেগুলো বসিয়েছে যাতে পশুগুলোকে সারাদিনের মধ্যে অনেকবার চান করানো যায়। আমরা সেকেন্ড প্যারা পুরোটাই তুলে দেবো 1-এর দাগের উত্তরের জন্য। আর 2-এর দাগে আছে হাউ আর দ্য বার্ডস টেকেন কেয়ার ইন দ্য জু, আর পাখিদেরকে কিভাবে যত্ন নেওয়া হচ্ছে এই চিড়িয়াখানার মধ্যে। আমরা এক্ষেত্রে দুটো কথা বলবো, এক হচ্ছে পাখিদের খাঁচার উপরে ছায়ার ব্যবস্থা করা হয়েছে এবং সেই পাখিগুলোকে কি করা হচ্ছে, বিভিন্ন ধরনের গরমকালে রসালো ফল খেতে দেওয়া হচ্ছে, যেমন তরমুজ টাইপের। তো আমরা দুটো বাক্য লিখবো, আমরা লিখবো এ ভ্যারাইটি অফ দ্য বার্ড কেজেস ইনক্লুডিং দোজ ফর ক্যাসোভারিজ ম্যাকাওজ অ্যান্ড লাভ বার্ডস হ্যাভ বিন কভার্ড উইথ শেডস, এই বাক্যটা লিখবো। সঙ্গে লিখবো বার্ডস আর ফেড এ ভ্যারাইটি অফ সামার ফ্রুটস উইথ হাই ওয়াটার কন্টেন্ট লাইক ওয়াটারমেলনস, এই দুটো সেন্টেন্স লিখবো, দিলে 2 নম্বর প্রশ্নের উত্তর হবে। আর 3-এর দাগে আছে হু টেক কেয়ার অফ দ্য বিগ ক্যাটস অ্যান্ড হাউ, মানে যে বড় বিড়ালগুলো মানে বাঘের কথা বলা হচ্ছে, তাদের যত্ন কে নিচ্ছে এবং কিভাবে নিচ্ছে, কারা নিচ্ছে, ওই ভেটেরিনারিয়ানস মানে পশু চিকিৎসক, উনারা নিচ্ছেন। তো আমরা কোনটা লিখবো দেখে নাও। তো আমরা উত্তর লিখবো দ্য বিগ ক্যাটস আর আন্ডার দ্য সুপারভিশন অফ ভেটেরিনারিয়ানস অ্যান্ড দ্য অ্যামাউন্ট অফ মিট ইন দ্য ডায়েট ইজ বিং রিডিউসড অর অল্টার্ড। দ্য বিগ ক্যাটস থেকে শুরু করে অল্টার্ড পর্যন্ত লিখবো, দিলে আমাদের 3 নম্বর প্রশ্নের উত্তর হবে। আর 4-এর দাগে কোশ্চেন আছে হোয়াট আর গিভেন টু দ্য ইন্ডিয়ান ব্ল্যাক বিয়ার্স অ্যান্ড হোয়াই, ভারতীয় কালো ভালুকগুলোকে কী দেওয়া হচ্ছে এবং কেন দেওয়া হচ্ছে। দ্য ইন্ডিয়ান ব্ল্যাক বিয়ার্স আর গিভেন এ স্পেসিফিক মিক্সচার অফ কার্ড অ্যান্ড রাইস বিকজ দে আর হেয়ারি হিট সেন্সিটিভ ক্রিয়েচার্স, এই লাস্ট বাক্যটা লিখে দেবো, এটা 4 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে। এবার আমরা গ্রামারে যাব। 4-এর দাগে ওই কিছু মাল্টিপল চয়েস টাইপের দেওয়া আছে, মানে 3টা করে উত্তর দেওয়া আছে, সঠিক উত্তরকে বাঁচতে হবে। সিন্স লাস্ট 3 or 4 ম্যাচেস আই হ্যাভ বিন স্টেইং, এই সিন্স বলে দিয়েছে মানে কাজটা কিছুক্ষণ আগে শুরু হয়েছে এখনও চলছে, মানে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যাব। আই হ্যাভ বিন সেইং দ্য সেম থিং অ্যাট দ্য টস, মানে গত 3-4টা ম্যাচ ধরে ওই টসের সময়ে বা টসকে নিয়ে আমি ওই একই কথা বারবার বলে আসছি। ইফ উই
প্লে ওয়েল কালেকটিভলি, যদি আমরা সম্মিলিতভাবে একসঙ্গে মিলেমিশে ভালো খেলি, দ্য রেজাল্ট উইল বি ইন আওয়ার ফেভার, তাহলে কিন্তু রেজাল্ট আমাদের অনুকূলেই হবে, মানে আমরা ম্যাচটা জিতবো। আর 5-এর এ দাগে আর্টিকেল আর প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। এ স্পেল অফ থান্ডার শাওয়ার্স হ্যাড ব্রট টেম্পোরারি রিলিফ ফ্রম দ্য স্কর্চিং কন্ডিশনস। মানে কি দাঁড়ালো, যে ওই প্রচণ্ড দাবদাহ চলছিল, প্রচণ্ড গরম চলছিল, আর সেখানে একটু হালকা ওই বজ্র বিদ্যুৎ সহ ঝড় হলো, সেই ঝড় একটু হালকা স্বস্তি এনে দিল সেই স্কর্চিং কন্ডিশন থেকে। বাট দ্য নেক্সট 2 days ওয়ার ব্যাক টু বিং হট অ্যান্ড সাল্ট্রি, কিন্তু ওই দিন যেদিন ঝড় বৃষ্টি হয়েছিল সেদিন একটু হালকা স্বস্তি পাওয়া গেছিলো ঠিকই, কিন্তু পরের 2 দিনটা ছিল আবার যথারীতি আগের মতো গরম এবং উত্তপ্ত এবং আর্দ্র ছিল। এবার বি দাগে দিয়েছে ডু অ্যাজ ডাইরেক্টে, 3খানা প্রশ্ন দেওয়া আছে। একের দাগে দ্য টিচার সেড টু দ্য বয়েজ ডোন্ট বি ক্রুয়েল টু দ্য স্ট্রিট ডগস, ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। আমরা উত্তর লিখব দ্য টিচার অর্ডার, ORDERED, অর্ডার দ্য বয়েজ নট টু বি ক্রুয়েল টু স্ট্রিট ডগস। আবার বলছি অ্যান্সারটা, দ্য টিচার অর্ডার দ্য বয়েজ নট টু বি ক্রুয়েল টু স্ট্রিট ডগস। আর 2 দাগে সচিন টেন্ডুলকার ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্রিকেটার্স অফ দ্য ওয়ার্ল্ড, এটাকে কম্পারেটিভ ডিগ্রি করতে বলেছে। আমরা লিখব সচিন টেন্ডুলকার ইজ গ্রেটার দেন বানান THAN লিখবে, দেন মোস্ট আদার ক্রিকেটার্স অফ দ্য ওয়ার্ল্ড। আর 3-এর দাগে আছে এ লস্ট মোমেন্ট ইজ লস্ট ফর এভার, এটা কমপ্লেক্স করতে বলেছে, মানে একটা হারিয়ে যাওয়া মুহূর্ত সেটা বরাবরের জন্য হারিয়ে গেছে, মানে বিতা হুয়া কাল কবি বাপস নেই আতা, মানে কি যে মুহূর্তটা হারিয়ে গেছে সেটা কোনোদিন ফেরত আসবে না। তো সেক্ষেত্রে আমরা কমপ্লেক্সে লিখবো এ মোমেন্ট হুইচ ইজ লস্ট ফর এভার, দিলে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ ব্যবহার করে কমপ্লেক্স হয়ে গেল। এবারে সি দাগে ফ্রেজাল ভার্বের দাগ। একে দেখা যাচ্ছে দ্য ফায়ার হ্যাজ বিন এক্সটিংগুইশড মানে নিভিয়ে দেওয়া, এখানে পুট আউট আছে, তো পুট আউটের তো 3টে ফর্ম একই হয়, তো আমরা এখানে এক্সটিংগুইশডকে রিপ্লেস করে লিখবো পুট আউট। আর অথরিটি ক্যান্সিল মানে স্থগিত করে দিয়েছিল, বাতিল করে দিয়েছিল, তো আমরা লিখবো কল্ড অফ, CALLED করবো, যেহেতু ক্যান্সেলের সঙ্গে ইডি যোগ করা আছে, আমরাও কলের সঙ্গে ইডি যোগ করবো, কল্ড অফ। আর স্কুল ক্লোজেস মানে শেষ হয়ে যায়, উত্তর লিখবো ব্রেকস আপ, ব্রেকের সঙ্গে কিন্তু এস যোগ করতে হবে। এবার 6-এর দাগে ভোকাবুলারি জানো, আনসিন থেকে 4খানা শব্দ খুঁজতে হয়। একের দাগে আছে সুইটেবল অ্যাকশনস মানে যথাযথ ব্যবস্থা, একে বলে মেজার্স। এই শব্দগুলো কোথায় আছে আমি দেখিয়ে দেবো, খালি আপাতত শুনে নাও। তো সুইটেবল অ্যাকশনস এটা উত্তর হবে মেজার্স। প্লেসড ইন পজিশন মানে কোনো পজিশনে ঠিকঠাকভাবে রাখা, তাকে ইনস্টলড বলে, আমি শব্দগুলো দেখিয়ে দেবো এখানে কোথায় আছে। আর প্রেসক্রাইবড ফুড মানে প্রস্তাবিত খাবার, তাকে আমরা ডায়েট বলি, DIET ডায়েট। আর পারসনস হু ট্রিট অ্যানিমেলস, আর সেই সমস্ত ব্যক্তিরা যারা পশুর চিকিৎসা করেন তাদেরকে বলে ভেটেরিনারিয়ানস। এই 4টা শব্দ কোথায় আছে খুঁজে দিচ্ছি, দেখো। মেজার্স এখানে আছে দেখতে পাচ্ছ, ইনস্টলড এখানে আছে দেখতে পাচ্ছ, আর ভেটেরিনারিয়ানস এখানে আছে দেখতে পাচ্ছ, আর ডায়েট শব্দটা এখানে আছে দেখতে পাচ্ছ। তো 4খানা শব্দ খুঁজে দেওয়া গেল, আনসিনে আছে, ভোকাবুলারি হয়ে গেল। এবারে আমরা রাইটিং স্কিলের দাগে যাব। 7-এর দাগে আছে ইয়োর স্কুল হ্যাজ আন্ডারটেকেন এ ট্রি প্ল্যান্টেশন ড্রাইভ, তোমার স্কুল একটা ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম চালিয়েছে, গাছ লাগানো প্রোগ্রাম। সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি অফ দ্য ইকো ক্লাব অফ ইয়োর স্কুল, মনে করো তোমার স্কুলের ইকো ক্লাবের তুমি সেক্রেটারি। নাও রাইট এ নোটিস ইনফর্মিং দ্য স্টুডেন্টস অ্যাবাউট দ্য গ্রুপস অফ পার্টিসিপেন্টস, ডেট অ্যান্ড টাইম, প্লেস অফ দ্য প্রোগ্রাম। এবার ছাত্রছাত্রীদেরকে উদ্দেশ্যে নোটিশ লেখো, তাদেরকে বলো অংশগ্রহণ করতে বলো, ডেট উল্লেখ করো, টাইম উল্লেখ করো এবং প্রোগ্রামের সময়টা, জায়গাটা এগুলো উল্লেখ করো। এগুলো লিখে একটা নোটিশ লিখতে হবে। আমরা খুব সহজে নোটিশটা লেখা প্র্যাকটিস করে নেব। আমরা একদম উপরে লিখবো, স্কুলের নাম লিখবো, আমি লিখেছি রানীসাই মানিপীঠ, HS ব্র্যাকেটে লিখলাম, তোমরা তোমাদের স্কুলের নামটা দিয়ে দেবে। সেকেন্ড লাইনে নোটিশ কথাটা লিখবো, থার্ড লাইনে নোটিশ নাম্বার দেবো, যে কোনো একটা সংখ্যা দেবে, অবলিক দিয়ে সালটা উল্লেখ করবে। আমি লিখেছি 50/2023, তোমরা অন্য কোনো সংখ্যা দিয়ে 2024ও লিখতে পারো। আর ডেট দিলাম 6/12/2023, তুমি অন্য কোনো ডেট দেবে, বা তোমাদের পরীক্ষা হলের দিন ডেটটাও উল্লেখ করতে পারো। সাবজেক্ট একটা উল্লেখ করতে হবে ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম মানে গাছ লাগানোর অভিযান। আমরা লিখবো অল দ্য স্টুডেন্টস অফ রানীসাই বাণীপীঠ আর হিয়ার বাই ইনফর্মড দ্যাট আওয়ার স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ এ ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম অন নেক্সট ফ্রাইডে। রানীসাই বাণীপীঠের সমস্ত ছাত্রছাত্রীদেরকে এত দ্বারা জানানো যায় যে আমাদের স্কুল একটি গাছ লাগানো প্রোগ্রামের আয়োজন করতে চলেছে আগামী শুক্রবার দিন। ট্রিজ আর দ্য বেস অফ নেচার, গাছেরা হয় প্রকৃতির ভিত, অ্যান্ড দ্য ট্রি ইজ এ লাইফ, একটা গাছ হয় একটা প্রাণ। উই অল মাস্ট প্ল্যান্ট ট্রিজ, আমাদের সকলের গাছ লাগানো উচিত। অ্যান্ড সো আওয়ার স্কুল হ্যাজ টেকেন দিস স্টেপ, আর তাই আমাদের স্কুল এই পদক্ষেপটা গ্রহণ করেছে। দিস প্রোগ্রাম উইল কন্টিনিউ ফ্রম 10 AM to 12 PM, এই প্রোগ্রামটা চলবে সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত। অন দ্যাট ডে ওই দিন দ্য স্টুডেন্টস উইল প্ল্যান্ট ট্রিজ ইন দ্য স্কুল ক্যাম্পাস অ্যান্ড ইন দ্য সারাউন্ডিং এরিয়াজ, ছাত্রছাত্রীরা গাছ লাগাবে স্কুলের ক্যাম্পাসের মধ্যে এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে। দ্য স্কুল উইল প্রোভাইড স্যাপলিংস, বাস্কেট, স্পেড এটসেট্রা, স্কুল প্রদান করবে চারা গাছ, বালতি, ঝুড়ি, কোদাল ইত্যাদি।
দ্য টিচার্স উইল গাইড দ্য স্টুডেন্টস, স্যারেরা গাইড করবেন ছাত্রদেরকে। সো অল দ্য স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু টেক পার্ট ইন দিস প্রোগ্রাম পজিটিভলি, তাই সমস্ত ছাত্রছাত্রীকে অনুরোধ করা হচ্ছে তারা যেন এই প্রোগ্রামে অংশগ্রহণ করে। দ্য কোঅপারেশন ফ্রম অল ইজ হাইলি সলিসিটেড, সকলের কাছ থেকে সহযোগিতা একান্ত কাম্য। ফার্দার ডিটেলস উইল বি পুট আপ অন দ্য নোটিশ বোর্ড, আর নোটিশ বোর্ডে এক্সট্রা বিবরণগুলো, বিশদ বিবরণগুলো টাঙিয়ে দেওয়া হবে। নোটিশ লেখা শেষ হলো। এবার ইতি যেখানে লেখা শেষ হবে এসডি লিখবে, মানে সাইন্ড বাই এসডি লিখবে, দিয়ে তোমার নামটা লিখবে। আমি এখানে প্রীতম পাত্র লিখেছি, তোমরা অন্য কোনো নাম তোমাদের নামটা দিয়ে দেবে। সেক্রেটারি লিখবে, তারপর ইকো ক্লাব লিখবে, তারপর রানী সাহেব বানিপিট মানে স্কুলের নামটা দেবে। আর এখানে কাউন্টার সাইন্ড বাই হেডমাস্টার, হেডমাস্টার সই করবেন, এরকম একটা জায়গা ফাঁকা রাখতে হবে। দিলে আমাদের সহজে নোটিশ আলোচনাটা কমপ্লিট হলো। আমাদের পরে একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে অন ওয়াটার কনজারভেশন, মানে জল সংরক্ষণ। জলটা আজকে খুব ক্রাইসিস অবস্থায় আছে, তাই না? সবাই আমরা পানীয় জলকে নষ্ট করছি, তো এই জলের কনজারভেশনকে নিয়ে প্যারাগ্রাফ লিখতে হবে। কিছু পয়েন্টস দিয়েছে। ওয়াটার আদার নেম অফ লাইফ, জলকে আমাদের জীবনের অপর নাম বলা হয়। রিসোর্সেস গ্র্যাজুয়ালি ডিক্রিজিং, জলের যে উৎসগুলো সেগুলো ক্রমশ খারাপ হয়ে যাচ্ছে বা কমে যাচ্ছে বা অবনত হচ্ছে। মিস ইউজ অ্যান্ড ওয়েস্টেজ ইনক্রিজিং, জলের অপব্যবহার এবং ক্ষয়ক্ষতি এগুলো পরিমাণ বাড়ছে। নিড অফ কনজারভেশন, সংরক্ষণের প্রয়োজনীয়তাটা কী সেটা বলতে হবে। মেজার্স ফর কনজারভেশন, কনজারভেশন কী কীভাবে হবে সেই উপায়গুলো বলতে হবে। অ্যান্ড কনক্লুশন এবং উপসংহার বলতে হবে। আমরা এই প্যারাগ্রাফটা একটু কঠিন হলেও সহজে লেখার চেষ্টা করব। আমরা একদম উপরে হেডিং দেবো ওয়াটার কনজারভেশন, তবে আমরা সহজে প্যারাগ্রাফটা লিখব। ওয়াটার ইজ ওয়ান অফ দ্য বেসিক এলিমেন্টস রিকোয়ার্ড টু লিভ ইন দিস আর্থ, এই পৃথিবীতে বেঁচে থাকতে গেলে যে কটা মৌলিক উপাদানের দরকার তার মধ্যে জল হচ্ছে অন্যতম। সো দ্য আদার নেম অফ ওয়াটার ইজ লাইফ, তাই জলের অপর নাম হচ্ছে জীবন। 75% পার্ট অফ দিস আর্থ ইজ ফুল অফ ওয়াটার, এই পৃথিবীতে 75% কিন্তু জলে পরিপূর্ণ। বাট ইট ইজ মেনলি সল্টি ওয়াটার অ্যান্ড ইট ইজ নট ড্রিঙ্কেবল, কিন্তু সেই জলটা মূলত লবণাক্ত জল এবং সেটা পানীয় নয়। অনলি 3% ইজ ড্রিঙ্কেবল, কেবলমাত্র 3% জল হচ্ছে ড্রিঙ্কেবল মানে পানীয় জল। অ্যান্ড উই গেট ইট মেনলি ফ্রম আন্ডারগ্রাউন্ড, আর সেই জলটা আমরা মূলত পাই মাটির তলা থেকে। বাট নাও উই আর ইন গ্রেট ডেঞ্জার, কিন্তু এখন আমরা মারাত্মক বিপদের মধ্যে রয়েছি। দ্য পপুলেশন হ্যাজ ইনক্রিজড অল ওভার দ্য ওয়ার্ল্ড, গোটা দুনিয়া জুড়ে জনসংখ্যা বেড়েছে। মোস্ট অফ দ্য পিপল ডোন্ট থিঙ্ক অফ দ্য ইম্পর্টেন্স অফ ওয়াটার, আমাদের মধ্যে অধিকাংশ লোকেরা কিন্তু আমরা জলের গুরুত্বকে নিয়ে ভাবি না। দে ইউজ গ্রাউন্ড ওয়াটার কেয়ারলেসলি, তারা কিন্তু ভূগর্ভস্থ জলকে যত্নহীনভাবে ব্যবহার করে। দে ইউজ গ্রাউন্ড ওয়াটার ইন এগ্রিকালচার, তারা মাটির তলার সেই জলটাকে শ্যালো দিয়ে তুলে বা ডিপ পাম্প দিয়ে তুলে, মোটর চালিয়ে তুলে তারা কিন্তু কী করছে, চাষের কাজে ব্যবহার করছে। ওয়াশিং মানে বিভিন্ন জিনিস ধোয়ার কাজে লাগাচ্ছে। অ্যান্ড ইভেন ইন দ্য কনস্ট্রাকশন ওয়ার্কস, এমনকি নির্মাণ কাজেও লাগানো হচ্ছে, ফ্যাক্টরিতেও লাগানো হচ্ছে। দে ওয়েস্ট দ্য ওয়াটার এ লট, তারা প্রচুর জল অপচয়ও করছে। দ্য গ্রাউন্ড ওয়াটার টেবিল ইজ গোয়িং ডাউন ব্যাডলি, আর তাতে ভূগর্ভস্থ জলস্তর মারাত্মকভাবে নিচের দিকে নেমে যাচ্ছে। ইফ দিস গোজ অন ফর এ ফিউ ইয়ার্স মোর, যদি এই জিনিসটা আরও কয়েক বছর চলতে থাকে, উই উইল ফেস আ গ্রেট ওয়াটার ক্রাইসিস, তাহলে আমরা মারাত্মক জলের অভাবে পড়ব। ইন ফিউচার উই উইল নট বি এবল টু গেট ড্রিঙ্কিং ওয়াটার, আর ভবিষ্যতে আমরা পান করার জলই পাবো না। উই হ্যাভ টু বি অ্যাওয়্যার রাইট নাও, আমাদের এই মুহূর্তে সচেতন হতে হবে। উই হ্যাভ টু স্টপ ওয়াটার ওয়েস্টেজ, আমাদের জলের অপচয় বন্ধ করতে হবে, ইমিডিয়েটলি এক্ষুনি বন্ধ করতে হবে। উই নিড টু কনজার্ভ ওয়াটার, আর আমাদের উচিত জলকে সংরক্ষণ করতে হবে আমাদের। উই শুড ইউজ রেন ওয়াটার, আমাদের বরং ব্যবহার করতে হবে বৃষ্টির জল, রিভার ওয়াটার নদীর জল, পন্ড ওয়াটার পুকুরের জল, এই সমস্ত জল আমরা ইউজ করব। ইন কাল্টিভেশন মানে চাষের কাজে, অ্যান্ড দ্য কনস্ট্রাকশন ওয়ার্কস এবং নির্মাণ কাজে। উই শুড মেক আদার পিপল অ্যাওয়্যার অফ দিস ম্যাটার অলসো, আর এই বিষয়ে শুধু আমাদেরকে সচেতন হলে চলবে না, আশেপাশে যতজন লোককে আমরা দেখব তাদেরকেও সচেতন করতে হবে। উই মাস্ট প্রোটেক্ট অ্যান্ড কনজার্ভ আওয়ার গ্রাউন্ড ওয়াটার টেবিল, আমরা অবশ্যই রক্ষা করব এবং সংরক্ষণ করব আমাদের ভূগর্ভস্থ জলের স্তরটাকে। আদারওয়াইজ উই উইল গেট গোল্ড ডায়মন্ড ইজিলি ইন ফিউচার, না হলে কী হবে, ভবিষ্যতে আমরা সোনা হিরে এগুলো তাড়াতাড়ি সহজে পেয়ে যাব। বাট নট এ ড্রপ অফ ওয়াটার টু ড্রিঙ্ক, কিন্তু পান করার জন্য আমরা একটা ফোঁটা জলও পাবো না। তবে 9 থেকে লাস্ট রাইটিং দিয়েছে, একটা রিপোর্ট লিখতে বলেছে রোড অ্যাক্সিডেন্টকে নিয়ে। ডেট অ্যান্ড টাইম উল্লেখ করতে হবে, ডেট উল্লেখ করতে হবে, প্লেস উল্লেখ করতে হবে, অ্যাক্সিডেন্টের কারণ বলতে হবে, উদ্ধার কার্য কীভাবে কী হয়েছে সেটা বলতে হবে, ক্যাজুয়ালিটি মানে ফলাফল মৃত এগুলো বলতে হবে, আর মেজার্স টেকেন কী ব্যবস্থা নেওয়া হয়েছে সেগুলো বলতে হবে। এই রিপোর্টটা আমরা সহজে লিখবো। এই রিপোর্টে লক্ষ্য করো কোন জায়গায় হয়েছে প্লেসের নাম কিন্তু উল্লেখ নেই, আমি আমার ইচ্ছা মতো প্লেসের নাম দেবো। কত তারিখে হয়েছে, কটার সময় হয়েছে, এগুলো কিন্তু পয়েন্টে তারিখ বলা নেই, সময় বলা নেই, আমি আমার ইচ্ছা মতো বলবো। কজ অফ ইনসিডেন্ট মানে অ্যাক্সিডেন্টের কারণটা কী সেটাও আমি নিজে বানিয়ে বলবো, আর কজন মারা গেছে সেটাও আমি নিজে বানিয়ে বলবো। ঠিক আছে, তো আমি দেখি সহজে রিপোর্টটা কত সহজে লিখে নেওয়া যায়। সেক্ষেত্রে রিপোর্টে আমরা একদম উপরে হেডিং দেবো এ রোড অ্যাক্সিডেন্ট 1 কিল্ড, একটা পথ দুর্ঘটনায় 1 জন মৃত। কে লিখছে, বাই স্টাফ রিপোর্টার। জায়গার নাম দেবো রামনগর, তোমরা অন্য কোনো নাম উল্লেখ করতে পারো। ডিসেম্বর 07 আমি তারিখ দিলাম, তোমরা অন্য কোনো তারিখও উল্লেখ করতে পারো। যেহেতু পয়েন্টে তারিখও নেই প্লেসও নেই, আমরা সবই নিজের মতো করে লিখবো।
আমি লিখলাম এ প্যাথেটিক রোড অ্যাক্সিডেন্ট টুক প্লেস হেয়ার ইয়েস্টারডে, একটা শোচনীয় পথ দুর্ঘটনা ঘটলো এখানে গতকাল। ইট টুক প্লেস অ্যাট 7 PM নিয়ার রামনগর বাস স্ট্যান্ড, এটা ঘটলো প্রায় সন্ধ্যে 7টার সময় রামনগর বাস স্ট্যান্ডের কাছে। এ প্রাইভেট কার ওয়াজ গোয়িং টুয়ার্ডস দীঘা অ্যাট এ হাই স্পিড, একটা প্রাইভেট কার প্রচণ্ড গতিতে দীঘার দিকে যাচ্ছিল। ইট ওয়াজ ট্রাইং টু ওভারটেক এ বাস, সে একটা বাসকে ওভারটেক করার চেষ্টা করছিল। দেন দ্য কার ড্রাইভার লস্ট কন্ট্রোল, তখনই কার ড্রাইভার তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেললো অ্যান্ড হিট এ স্কুটার, এবং একটা স্কুটারকে ধাক্কা মারলো কামিং ফ্রম দ্য অপোজিট ডিরেকশন, যে স্কুটারটা উল্টো দিক থেকে আসছিল। দ্য স্কুটারিস্ট ডায়েড অন দ্য স্পট, আর স্কুটারে থাকা লোকটা স্পটেই মারা গেল। বাট দ্য কার ড্রাইভার এসকেপ, কিন্তু কারের ড্রাইভার পালিয়ে গেল। দ্য এজিটেটেড পিপল রাস্ট অন দ্য স্পট, আর বিক্ষুব্ধ জনতার দল তারা ঘটনাস্থলে পৌঁছলো। দে ব্লকড দ্য রোড, তারা রাস্তাটাকে ব্লক করলো। দ্য পুলিশ অ্যারাইভড এ লিটিল ল্যাটার, কিছুক্ষণ পরে পুলিশ পৌঁছালো। দে ব্রড দ্য সিচুয়েশন আন্ডার কন্ট্রোল, তারা গোটা পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে এলো। দে সেন্ড দ্য ডেড বডি ফর পোস্টমর্টেম, তারা ডেড বডিটাকে পাঠালো ময়না তদন্তের জন্য। দ্য পুলিশ সেড দ্যাট দে উইল স্টার্ট ইনভেস্টিগেশন অ্যান্ড অ্যারেস্ট দ্য কার ড্রাইভার ভেরি সুন, আর পুলিশ বলল যে তারা তদন্ত চালু করবে এবং কার ড্রাইভারটাকে খুব শীঘ্রই গ্রেপ্তার করে নেবে। 104 পেজে যে ইংরেজি পেজটা দেওয়া ছিল পুরো 90 মার্কের, আমরা সিন আনসিন গ্রামার এবং রাইটিং স্কিল সহজে আলোচনা করলাম। এই আলোচনা তোমাদেরকে সমৃদ্ধ করবে। রাইটিং স্কিলগুলো খাতায় লিখে নাও, বারবার পড়ো, মনে রাখার চেষ্টা করো। এর আগের পেজগুলো ভিডিও আমার চ্যানেলে আছে, আমার চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওগুলো দেখে নাও। এবং আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটাকেও প্রেস করে রাখো। এর পরবর্তী মডেলগুলো যখনই আপলোড হবে তোমাদের কাছে নোটিফিকেশন কুইকলি পৌঁছে যাবে।